সীমা পাহুজা সর্বনাশ করেছে, সমাজে কোনো ডাউট নাই। ডাউট নাই। সীমা পাহুজা ইনভেস্টিগেশন করে নাই, তদন্তই করে নাই। তো তাহলে সীমা পাহুজাকে তো সারতে পারবে না। সিন অফ ক্রাইমই পাল্টানো হয়েছে। অতএব তারপরে আর এই বিষয়ে কোনো কথা হয় নাই। আপনার কাছে এমন কেউ এসেছেন এবং তিনি আরজি করে কর্মরতা, তো তিনি আপনাকে বহু তথ্য বলেছেন, তো সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন যে সত্যি সত্যি এই ধরনের ঘটনাতে একদম অঙ্গাঙ্গিভাবে কলেজ কর্তৃপক্ষ মানে আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা ভিতরের কেউ জড়িত। তখন কথায় কথায় উনি নিজেই বলে উঠলেন যে এই যে মামলাটা যে যা ঘটেছে ওখানে, এটা ওখানকাররাই লোকেরা করেছে। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং তিনি গিয়ে দুটি অভিযোগ তুললেন। প্রথম অভিযোগ তিনি তুলছেন যে ওই আরজি করে যেখানে ঘটনাটি ঘটেছিল তার পাশে একটি সরু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে একটি বডি নামানো হয়েছিল। এইভাবে কি নতুন কোনো রহস্যের উন্মোচন এভাবে হতে পারবে স্যার? কিভাবে দেখছেন বিষয়টিকে? অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভুলে গেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রত্যেক স্টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে এখানে যে সিবিআইয়ের কিছু অফিস আছে, তো কারণ এখনো সিবিআই তার মধ্যে নেই, তো সেইটাতে যারা এই তদন্তের কিভাবে করতে হবে যারা বলে, তাদের নামটা না হয় আমি বললাম না, কিন্তু তারা এসে এমনভাবে সুন্দর রিপোর্ট দিয়েছিল, সেটা দিল্লি থেকে কিন্তু এসে, এখানকার না, এখানকার সিবিআই যেখানে সিবিআই না যেটা অফিস, তারা না, তারা কিন্তু কি বলেছিল যে আমরা পুরোপুরি দেখে শুনে এই কনক্লুশনে আসলাম যে এত মানুষ এখান থেকে যাতায়াত করছে, এইটা কিছুতেই হতে পারে না যে কেউ এটা দেখেনি, কেউ এটা দেখেনি। তখন তো কেস তদন্ত হচ্ছে, তাহলে যে তদন্ত করলো তাকে দেওয়া হলো, এই আমার কাছে রয়েছে, তাকে দেওয়া হলো যে তুমি আমরা যা রিপোর্ট দিলাম এই রিপোর্ট তুমি নাও এবং তদন্ত করো। কিচ্ছু করলো না সে। তাহলে যে তদন্তটা যার ভার দেওয়া হয়েছে সে এসপিও না, তাহলে প্রথম বলবো কি সিবিআই এই কেসে যে টিম করলো সেটা খুব পুয়ার, দুজন মাত্র মানুষ। তো তাহলে হলো কি যে সিবিআই বলতে মানুষ যেভাবে ভাবে যে বড় ইনভেস্টিগেশন হবে, সেটা হবেই না। সীমা পাহুজা একজন এসপিও না, এসপি, এবং তাকে যে করছে যে সে একজন এসপি, মানে যে এটাকে অ্যাপ্রুভ করবে, তাহলে এই দুজন মাত্র লোক, আর না কেউ। তাহলে এটা একটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেল না? এইবারে আমরা একটু ফিরে যাই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে একবার প্রশ্ন একজন উকিল করেছিলেন যে এটা যেরকম আমাদের মণিপুরে যেভাবে হয়েছিল সেইভাবে হোক না কেন, মণিপুর মডেল। তখন উনি বললেন কি যে না, মণিপুর মডেল দিয়ে
মণিপুর মডেলের দরকার নাই। সে মণিপুর মডেলটা কি? তা এখন যদি ইনভেস্টিগেশন করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, সেইটাই বলছি। মণিপুর মডেলটা আমি বলছি, সেখানে এই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস তিনি একটা মডেল করলেন, যে তিনি বাছাই করলেন একজন রিটায়ার্ড, বেশি দিনের রিটায়ার্ড না, আইপিএস অফিসার। সে হচ্ছে আমাদের, সে তাকে বানালো ইনচার্জ, এবং সে বলবে সেই মনিটর করবে। এবং বেশ কয়েকজন ডিআইজি সে সিলেক্ট করবে বিভিন্ন স্টেট থেকে, তারা কেউ একজন যে চেনে না, তাদেরকে নিতে হবে। 2, 3, আচ্ছা ইনভেস্টিগেশনটা করবে কিন্তু সিবিআই, কিন্তু এই তারা দেখবে যে সেই ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে কি না। আর এই যে আইপিএস অফিসারকে যাকে চিফ করা হলো, সে কিন্তু কের কাছে কোনো রিপোর্ট দেবে না, একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনটা হবে, আমরা তো এখনও জানি না যে কিভাবে ইনভেস্টিগেশনটা হবে। তো আমি যেটুকুন আমার মনে হয় যে সীমা পাহুজা সর্বনাশ করেছে, সমাজে কোনো ডাউট নাই। তাকে পানিশমেন্ট করা হবে, কি করা হবে না করা হবে, সে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক আগেই করতে পারত, এই সরকারই তো। তাকে তুমি ওইটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, না সরকার কি করবে কি না করবে সেটা আমি বলছি না। কিন্তু যদি আবার এই কেস খুলতে হয়, খুলতে তো হবেই। কেন খুলতে হবে? যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি বলছেন যে এই ফাইল আমি খুলব। তখনই আমি বলেছিলাম ফাইল তো আমি খুলে বসে আছি, এ ফাইল তো আমার এত বড় ফাইল যে আমি মাঝে মধ্যে নিজেই হারিয়ে ফেলি যে কোনটা কোথায় করা। দেখো এখন তো আমার নেই যে আমার 10টা লোক তো এখন আর নেই, আমার নিজেকেই সব করতে হয়। আর বয়স তো আর কমছে না, বাড়ছে। তো কিভাবে ইনভেস্টিগেশনটা করবে আগে সেইটা আমরা জানতে চাই। তুমি যদি বলো যে এটা চুপি ছাড়ে করছো, মানতে রাজি না। এর একটা ইনভেস্টিগেশন যেটা নিয়ে এত সারা পৃথিবী মানুষ, এটা নিয়ে সবাই আমরা মর্মাহত যে এই এটা হলো কেন। তো তাকে যদি আবার করতে হয় তাহলে প্রথমে তোমাকে ঠিক করতে হবে ইনভেস্টিগেশনটা কিভাবে হবে, কারা করবে, কেমন করে করবে, সেইটা কিন্তু এখনও আমরা জানি না। কিন্তু আমরা জানতে চাই। উই হ্যাভ এভরি রাইট। কেন তুমি নিজেই বলেছ, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমি ফাইল খুলব। কিন্তু ফাইল খালি কাগজ খুললে তো হবে না। আর এই যদি টিমটা ঠিকমতো না হয়, আমি লিখে দিতে পারি এই তদন্ত করার কোনো অর্থ হবে না। সীমা পাহুজার যা এই তদন্তে ভূমিকা রয়েছে, সেই ভূমিকাতে যদি কোনো রকম অসঙ্গতি থাকে এবং সেই ভূমিকা যদি সত্যি সত্যি ট্যাম্পার্ড হয়ে থাকে, তাহলে কি তাকেও তদন্তের আন্ডারে এনে পুরোপুরিভাবে তাকেও জেরা করা উচিত এবং একই সঙ্গে তাকে কি গ্রেফতারির আওতাতেও আনা উচিত? কি বলবেন? সীমা পাহুজা ইনভেস্টিগেশন করে নাই। প্রথম হচ্ছে আমি মনে করব যে ওই ইনভেস্টিগেশনই হয়নি, এবং আমি অনেক আগেই বলেছি যে ইনভেস্টিগেশন হচ্ছে না। এ সিবিআই সে সিবিআই না যে সিবিআইতে আমরা কাজ করেছি। অতএব সীমা পাহুজা যা করেছে 1, 2, 3, 4 প্রত্যেক
একটা জিনিস ভালো করে তদন্ত করতে হবে এবং তাতে দেখা যায় কেন প্রথম হচ্ছে যে তদন্তই করে নাই। তো তাহলে সীমা পাহুজাকে তো সারতে পারবে না। দরকার হলে তাকে নিশ্চয়ই তাকে কাস্টডিতে নিতে হবে বা ভালো করে তদন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপরে যদি মনে হয় যে তাকে কাস্টডিতে নিতে হবে, তাও নিতে হবে এবং তারপরে যদি মনে হয় তার পানিশমেন্ট হওয়া দরকার। আর একটা জিনিস কথা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই গভর্নমেন্ট তো তখনও ছিল, তখনও তো কেউ এই সরকার, আমি বলছি কেন্দ্র, তারা তো একটা কথাও বলে নাই। তারা সীমা পাউজের সম্বন্ধে একটা কথাও বলে নাই। সেখানে আমার আঘাত লেগেছিল যে যে সিবিআই যিনি চিফ, সেও এক কথাও বলে নাই। তাহলে অনেক লুফলস থেকে গেছে না, অনেক জিনিস ঠিকমতো হয়নি। আর এই সিবিআইটা আমি সেই সিবিআইটা যে নেই, যে সিবিআই আগে ছিল সেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা লোক, সে কেসে, আমি এখন কোন কেসে আমি বলবো না, সেখানে তদন্ত হচ্ছিল এবং সেখানে তার তার হয়ে তার যে সেই তদন্ত শেষে তাকে চার্জশিট করা হয়েছিল, তারপরে কোর্টে বিচার হচ্ছিল। সেই সময় সে হয়ে গেল সেই ভারতবর্ষের একজন মন্ত্রী, সেন্ট্রালের একজন মন্ত্রী হয়ে গেল সে। হ্যাঁ, সে করলো কি, তার স্টেট থেকে একজন অফিসার নিল, যাকে আমি এই যখন লালু যাদব এবং ইত্যাদি তদন্ত করি আমরা, তাকে আমরা তদন্ত থেকে সরিয়ে দিতে হলো, তাকে বানানো হলো ডাইরেক্টর সিবিআই। এবং এই ডাইরেক্টর সিবিআই সম্বন্ধে সুপ্রিম কোর্ট কি বলেছেন, যে ওই যে বলো যে এ তো মনে হচ্ছে যে সিবিআই হচ্ছে ওই খাঁচার পাখি, পাখি যা বলবা তাই শুনবে। তো সেটা তো তার সম্বন্ধে বলা হয়েছে, তিনি এখন আনফর্চুনেটলি তিনি এখন জীবিত নেই, সেই অফিসার। সেই জন্য আমি তার নাম করতে চাই না। এবং আরও কি বলল, যে এর বিরুদ্ধে কেস করো। সে সিবিআই ডাইরেক্টর, সেখানে সুপ্রিম কোর্ট বলল এর বিরুদ্ধে কেস করো, হ্যাঁ, এবং সে কেস হলো। তো তাহলে কি দাঁড়ালো, যে সিবিআইটা তো সর্বনাশ। তো সেই সর্বনাশ হওয়ার পরে তারপরে যে কয়জন সিবিআই ডাইরেক্টর হয়েছিল, তারা এটাকে আবার পুরনো জায়গায়, কেউ কেউ ওই রকমই, সেও ভালো ছিল না। আর যার হওয়ার কথা ছিল সিবিআই ডাইরেক্টর, তাকে হতে দিল না। সে একজন লিডার অফ দি অপোজিশন একজন থাকে, মানে যখন সিবিআইকে কাউকে করতে হয়, ডাইরেক্টর সিবিআই থাকে, আর হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, আর আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী প্রপোজ করলো তার নাম, যে আউটস্ট্যান্ডিং অফিসার আমার সঙ্গে কাজ করেছে, তাকে আমি তৈরি করেছি। তার সম্বন্ধে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যেহেতু তার বিরুদ্ধে একটা ফলস কেস করা হয়েছিল, সেই জন্য তিনি বলছেন না, ওকে করা যাবে না। আর একজন যিনি আমাদের পশ্চিমবঙ্গের লোক, সে তখন লিডার অফ দি অপোজিশন, সে এবার দাঁড়িয়েও ছিল আমি নাম করলাম না, একটা পার্টি হয়ে দাঁড়িয়ে, সেটা হেরেও গেছে। সেও বলল যে এ হবে না। ফলে হলো কি, যে তাকে যদি করা হতো না, তাহলে এই যে কেসটা, এখানে এরপরে তো মানে সেইটার পরে তো কেস হয়েছে, তাহলে যা হতো, তারপরেও আমি অনেকবার চেষ্টা করেছি, আমি নাম করতে পারবো না,
যে তাকে তাকে একটা দায়িত্ব দেয়া হোক, কিন্তু সরকার ইত্যাদি তাকে অন্য একটা জায়গায় মানে মানে আহ, ওই ইয়ের আহ, তে একটা 1 বছরের এক্সটেনশন দিয়ে করা হয়েছিল, একটা কাজ দিয়েছিল। আমি সে কাজের কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে সিবিআইয়ের যে ওই যে 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 নিচে চলে গেল, সেইটা কিন্তু এখনো আসেনি। ফলে কিভাবে এই তদন্তটা করা হবে আমরা জানি না। তবু আমি বলছি কি, যে মণিপুর মডেল যেটা করা হয়েছিল, যদি ওই রকম মডেল করা হয় তাহলে বলবো কি নিরপেক্ষ তদন্ত হবে। কেননা যে ওখানে তদন্ত করছে সে এখানকার লোক না। হ্যাঁ, আবার যাদেরকে নেওয়া হবে তারাও সেই কোনো এই 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 জায়গার লোক হবে না। কিন্তু সিবিআই তদন্তটা করবে, সিবিআই করাবে, তারা করাবে। এই রকম যদি একটা মণিপুর মডেলের মতো না করা হয়, এবং এই প্রশ্নটা করেছিল একজন জাজ, সরি, একজন উকিল, যখন মনিটরিং হয় এই কেস নিয়ে সুপ্রিম কোর্টে, যে মণিপুর মডেল করেন। আনফর্চুনেটলি খুব যে চিফ জাস্টিস রাজি হলো না। চিফ জাস্টিস রাজি হলো না কেন? চিফ জাস্টিস রাজি হলো না কেন? আর একটা হচ্ছে কি, যে প্রথম মনিটরিং যখন হলো, প্রথম দিন তো কিছু হয় না, খালি বলা হয় এই করতে হবে। সেকেন্ড, তার পরের দিনে আরেকবার মনিটরিং হলো। সেখানে সিবিআই তথা ভারত সরকারের যিনি উকিল, তিনি কি বললেন, দ্য সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড। দ্য সিন অফ ক্রাইম পাল্টানো হয়েছে। অতএব তারপরে আর এই বিষয়ে কোনো কথা হয় নাই, কোনো তদন্ত হয় নাই। যদি আমি একটা কথার কথা বলছি, আমি ধরুন আমাকে বলা হলো যে আমি তদন্ত, উপেন বিশ্বাস তুমি এটা তদন্ত করো, আমি রাজি না। যেখানে সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার যখন হয়ে গেছে, যে এখানে এই জায়গায় ক্রাইম হয়ই নাই, তা আমি কি তদন্ত করব? আই রিফিউজ। আমি করতে পারবো না, আপনি অন্য লোক দেখেন। তাহলে আগে তদন্ত করতে হতো যে কোথায় হয়েছে, কোথায় হয়েছে, তো সেটা তো করা হয় নাই। স্যার, এছাড়াও আরও একটি বিষয় উঠে আসে, সেটা হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রী, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটাই আর কি উঠে মানে করতে ইচ্ছাই করছে আর কি আপনাকে। সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই তদন্তে, মানে এই যে এই ঘটনায় যদি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত থাকে তাহলে সেটিকে তদন্তের আওতায় আনা হোক। আর আপনি তো স্পষ্টই করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এরকম সম্ভবই হতো না। কি বলবেন স্যার? মানে ব্যাপারগুলো মানুষ হয় কি, আমরা সব ভুলে যাই। এই যখন অভয়ের শরীর, তো সেইটা যখন তাকে মানে পুড়িয়ে দেওয়া হোক আর এর অন্যভাবে করা হোক, সেখানে তার মা বাবাকে ডাকে নাই, তাকে দেখে নাই। আচ্ছা, কথা হলো যদি তার একমাত্র কন্যা বাবুদেব সন্তান, তাই সে মারা গেছে, তার শেষকৃত্য তারা সে দেখতে পেল না। একজন এমএলএ সে দাঁড়িয়ে থেকে এই কাজটা করালো, যত তাড়াতাড়ি এটা করে নাও। এমনকি সিগনেচারও রয়েছে সেই ওদেরই মানে একজন লোক। তো এইটা কি সম্ভবপর যে মমতা ব্যানার্জির যদি অর্ডার না হয় তাহলে ওর করা সম্ভবপর হয়? আমরা জানি, তাকে আমি ভালো করে চিনি, আমি তো 10 বছর ছিলাম। আর আমাদের এই মানে এই বালু হচ্ছে আমাদের লিডার ছিল, ওই নাম্বার 2 ছিল। অতএব ওকে আমি ভালো করে চিনি। অতএব এইটা
তো মানতে হবে। এইটাকে যদি আমরা মনে করি যদি উনি এই হয়, এই সমস্ত কথাবার্তা আমার কাছে খুব মানে খুব ভালো আমার লাগে না। কিন্তু হবে, হয়ে আছে। এখন আরেকবার আমি ঘুরে আবার সে এক কথায় আসি, যে যদি ভালো টিম না হয় এই ইনভেস্টিগেশন করার, তাহলে এই ইনভেস্টিগেশন ঠিকমতো হবে না, আবার ঘুরে ফিরে এক জায়গায় আমরা এসে হাজির হব। স্যার, আপনি আমাদের প্ল্যাটফর্মে একদা বলেছিলেন যে আপনার কাছে এমন কেউ এসেছেন এবং তিনি আরজি করে কর্মরতা, তো তিনি আপনাকে বহু তথ্য বলেছেন। তো সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন যে সত্যি সত্যি এই ধরনের ঘটনাতে একদম অঙ্গাঙ্গিভাবে কলেজ কর্তৃপক্ষ, মানে আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা ভিতরের কেউ জড়িত। এবার বলি, ওখানে একজন সিনিয়র ডাক্তার, সে কিন্তু ওই জুনিয়র টুনিয়র না, তিনি আমার টেলিফোনে মোটামুটি সারা ভারতবর্ষের লোকে সবাই জানে। তো তবে হ্যাঁ, যেগুলো মানে আননোন নাম্বার আমি ধরি না, তবু কি জন্য আমার মনে হলো যে দেখি এই জন্য মনে হচ্ছে কোনো মহিলা টহিলা হবে, আমি টেলিফোনটা ধরলাম। তখন উনি বললেন যে আমি একটা ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই, এটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনি যদি আমাকে একটু টাইম দেন আপনার বাড়িতে যাব। তো আমি চিন্তা করে তারপরে তার টেলিফোনটা তখন আমি পেলাম, নোট করলাম, তারপর বললাম ঠিক আছে আপনি আসুন। উনি আসলেন, একবার আমার এই টেবিলের সামনে বসলেন। তারপরে ওনার যে ব্যাপারটা নিয়ে উনি এসেছিলেন সেটা একটা কি মানে কিভাবে একটা ওকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা কিভাবে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ, তো সেটা কিভাবে করা হবে সেই জন্যে উনি আমার কাছে এসেছিলেন। তখন আমি বললাম যে এইভাবে করেন, নিশ্চয়ই আপনার সমস্যা যদি তারপরে যদি কিছু হয় আবার আপনি আসতে পারেন। কিন্তু উনি আর উনি লাগেনি। তখন কথায় কথায় উনি নিজেই বলে উঠলেন যে এই যে মামলাটা, যে যা ঘটেছে ওখানে, এটা ওখানকাররাই লোকেরা করেছে। তার মানে কি, ওখানকার লোকেরা কারা? তারাও তো ডাক্তার, তাহলে ডাক্তাররাও ইনভলভড। আমি একবার তো বলেছিলাম যে ডাক্তাররা ইনভলভড। আর একটা কথা বলি, আমার এখানে অন্তত 3-4 বার ওই যারা আন্দোলন করেছে তারা এসছে। বললাম যে আপনারা তো কোনো সময়ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলেননি, যে মমতা ব্যানার্জির চাই আমরা। না, মমতা ব্যানার্জি রিজাইন করুক, এ কথা তো কখনো আপনারা বলেন নাই। মাথা নত করে রয়েছে তারা। সব কিছু বলেছে, কিন্তু মমতা ব্যানার্জির সম্বন্ধে কিছু বলে নাই। তার মানে কি, যে ওই আন্দোলন সেখানেও গোলমাল ছিল। অতএব ঘুরে আমি এই কথা বলি যে তদন্তটা হতে গেলে সেটা এই মহিলা যে আমাকে বলে গেল, আমি তো তার নাম করতে পারবো না, কারণ আমার তখনও ভয় হয়েছিল যে আমি যদি কোনো সময় ভুল করে এর নাম যদি বলে ফেলি তাহলে তো এর খুন হয়ে যেতে পারে। আমার এখনও ধারণা যে আমি যদি তার নাম বলে ফেলি, কেন তার তো আমি জানি তার নাম কি এবং তার স্বামীকে আমি সব তাকে একটু জিজ্ঞাসাবাদ করেছিলাম এইভাবে, যে আপনি কি করেন, আপনার ছেলে মেয়ে কি, আপনার হাজব্যান্ড কি করেন। হাজব্যান্ডের মধ্যে বোধহয় কোনো ইঞ্জিনিয়ার হবে এবং ভালো পরিবারের মহিলা হয়, যে তার নাম যদি আমি করে বসি সে খুন হয়ে যাবে। এছাড়াও আরও দুটো বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে একাধিকবার বিভিন্ন টিভি চ্যানেল হোক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক,
একটা আলাদা আলাদা ভিডিওতে দেখা গিয়েছে অভয়াকে তার মৃত্যুর পর তাকে যেই চাদর দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেই চাদরের রং কখনো দেখা গিয়েছে খয়েরি, কখনো দেখা গিয়েছে নীল, কখনো স্কাই কালার, এরকম নানা রকম। আবার কখনো দেখা গিয়েছে তার দুটি পা স্ট্রেচ করে রাখা, আবার কোনো দুটি মানে ঠিক তার পরের একটি ভিডিও লিক হয়েছে, সেখানে দেখা গিয়েছে পা দুটিকে ঢেকে রাখা। তো এইভাবে তো অনেক সময় স্যার ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্টসের যে ব্যাপারগুলো, ফরেন্সিক যে এভিডেন্স, সেগুলোও তো ট্যাম্পার হয়েছে স্যার। এবার বলি ফরেন্সিক। ওকে, কথাটা ভালো বোঝা দরকার। একটা ফরেন্সিক ডিপার্টমেন্ট এর একটা অংশ আমাদের কলকাতায় আছে। আমি যেখানে প্রিন্সিপাল ছিলাম সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং স্কুলের, সেইখানে। এটা হচ্ছে এই স্টেটে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আর একটা হচ্ছে আগে আগে এটা সিবিআইয়ের মধ্যে ছিল, কিন্তু এখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর তাহলে এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার্স অফ ফরেন্সিক সায়েন্স, রাইট? তারা এইখানকার যারা ফরেন্সিক, তারা একটা রিপোর্ট দিয়েছিল। তারা কিন্তু এই কাজটা আমি বলবো কি সিবিআই ভালো করেছে, বা তারা মনে করেছে যে তাদের ওখানে যাওয়া দরকার এবং সিন অফ ক্রাইম দেখা দরকার। আমার কাছে পুরো ফাইল রয়েছে এখানে। তো তারা এসে মানে ওখানে যত জায়গা আছে ভেঙে চুরে না, মানে যার যে অবস্থায় আছে আর কি, ওরা কোনো জায়গা ভেঙে দেখে এইভাবে দেখেনি, নিয়মও না তা। তো তারা যে রিপোর্টটা দিয়েছে আমি বলবো সেটা অপূর্ব রিপোর্ট। সেই রিপোর্টে তারপরে তার কনক্লুশন তারা করেছে কি, মানে আমি প্রথম বলবো যে সেই রিপোর্টটা খুব অসাধারণ রিপোর্ট, এবং সেই রিপোর্টের সঙ্গে এখানকার যে ফরেন্সিক সায়েন্সের যে ক্যালকাটা ব্রাঞ্চ, তার সাথে মেলে না। এবং তারা বলছে কি যে আমরা সব কিছু দেখে শুনে আমরা যা পেয়েছি আমরা সিবিআইকে দিলাম, তারা ইনভেস্টিগেশন করুক। সে সম্বন্ধে আমরা কিছু জানি না। কি ইনভেস্টিগেশন হলো, যে এই যে দিল্লির ফরেন্সিক সায়েন্স যেখানে হেডকোয়ার্টার্স, সেইখান থেকে যে ফরেন্সিক সায়েন্সের অফিস আর যা সায়েন্টিস্টরা আসলো, তারা যেভাবে দেখলো, তারা কিন্তু এক্সেলেন্ট রিপোর্ট দিয়েছে। সে রিপোর্ট আমার কাছে আছে। তো সেই রিপোর্ট পাবলিশও করে দেওয়া হয়েছিল। তো সেইভাবে সেইটা তারা বলল কি যে এইখানে এত লোক যাতায়াত করছে, এত লোক এখানে যাতায়াত করছে, প্রায় 1 ঘন্টায় 62 জন সিসিটিভি, এত লোক যাতায়াত করছে, এইটা কেউ না কেউ না দেখে নাই, এটা আমরা বিশ্বাস করতে পারি না। তাহলে ম্যাটার এন্ডস। তাহলে ওইটার এটার সঙ্গে যদি আমি ধরি যে দি সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড, হ্যাঁ, তাহলে ওখানে ওই জিনিসটা হয়নি। যদি ওখানে হয়ে থাকতো তাহলে তো যে মানুষ জেনেই যেত একজন না একজন। তাহলে যদি তারা সেটা যদি না হয়ে থাকে, তাহলে ওই যে মানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উকিলের কথা, হ্যাঁ, তাহলে যে সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড। স্যার এছাড়াও আমি একটু উল্লেখ করতে চেষ্টা করব যে এই যে পোস্টমর্টেম রিপোর্টে যে সমস্ত ইনজুরিগুলি পাওয়া গিয়েছিল, তো সেখানে আর কি খুব কম ভাইটাল যে ইনজুরি অ্যাবসেন্টগুলো ছিল আর কি, এবং পোস্টমর্টেম রিপোর্টেও সিবিআই সেই মানে খুব কম ইনজুরিগুলোকেও কিন্তু কর্ণপাত করেনি। তো এই পোস্টমর্টেম রিপোর্টের ক্ষেত্রেও কি এই কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিকে টার্ন আপ করতে পারে? আচ্ছা, প্রথম হচ্ছে পোস্টমর্টম জলদিবাজি করা হয়েছে, এবং ওই সন্ধ্যার পরে করা যায় না। তো নাম্বার 2, তাহলে সে কার অর্ডারে হয়েছিল ওটা আমরা জানি না। তাহলে সেই অর্ডারটাও তো সেই প্রিন্সিপালকে নিতে হবে, তার অর্ডার তো ছাড়া তো হতে পারে না।
আর একটা আমি বারবার করে একটা কথা বলি, যে যে কোনো ইনভেস্টিগেশনের সময় দ্য সিন অফ ক্রাইম, মানে যখন ইনভেস্টিগেশন করতে হয়, তাহলে আমাদের প্রথমেই দেখি ওই সিন অফ ক্রাইম কোথায়। আচ্ছা, সিন অফ ক্রাইম সেটাও ট্যাম্পার করা হয়েছে। পুলিশ পালা সমুক তমুক, ঠিক আছে, পুলিশকে তো যেতেই হবে, তারা আটকাবে জায়গা, কিন্তু অন্য লোক কী করে ঢুকলো সেখানে, তার জবাবদেহি কে করবে? তার জবাবদেহি করবে। আর যে সমস্ত মানুষ দেখা গিয়েছে যে এটা পার্টিকুলার পার্টির লোক সেখানে গিয়েছে, তাহলে যে পার্টির লোক সেখানে গিয়েছে তার যে চিফ, তাকে দায়বদ্ধ নিতে হবে। মমতা ব্যানার্জি, তোমার পার্টির লোক সেখানে হাজির হয়ে গেছে। আর ওইখানে যে পোস্টমর্টম রিপোর্ট, দেখো এটা আমি এই সায়েন্টিস্ট আমি না, কিন্তু আমি পোস্টমর্টম রিপোর্টটা বারবার করে আমি পড়েছি। পরে দেখছি কি, যে এইখানে কিন্তু এইটা কথা বলা হয়েছে যে এরকম হতে পারে, তাকে এই কিন্তু ফুললি এই কথা বলা নাই যে তারা ওইটাই যে তাকে তার যে অঙ্গ, সেই অঙ্গতে কিছু ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু নেই, সেখানে কিছুই তারা পায় নাই। ও সে বলেছে যে এটা এটা হতে পারে, এইখানেও তাকে এই এই অবস্থায় করা হতে পারে, কিন্তু সেইখানে কোনো রকমের কিন্তু কোনো কিছু পাইনি। ফলে ওইটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন রয়ে গেছে। তো সিন অফ, তাহলে কি দাঁড়াচ্ছে, যে পোস্টমর্টম নিয়েও কোশ্চেন থেকে গেল, কিন্তু সেই কোশ্চেন নিয়ে সিবিআই কিছু বলল না, এমনকি কোর্টও কিছু বলল না। ফলে আমি মনে করি কি, যে পুরো জিনিসটাই ঠিকমতো হলো না। কোথায় যাব আমরা? এমনকি আমার কাছে এখনও সে মানে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, আমি দেখাতে পারি যে সেইখানে বলা নেই সিমেন্ট, কই কোনো সিমেন্ট পাওয়া যায় নাই। তাহলে তুমি কি করে বলো তো তাকে করা হয়েছে? এদিকে আবার দেখা গিয়েছে যে সঞ্জয়, তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কেন করেছেন এ কাজ, তিনি বলছেন আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে। তো তাহলে ব্যাপার হচ্ছে কি, যে সে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে সেই কথা বলা হলো, তাহলে সেই বিনীত গোয়েলকে প্রথম তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে হতো। কই, সিবিআই তো তা করে নাই। ফলে পুরো জিনিসটাই হসপস।